একজন স্কুলের শিক্ষক হিসাবে তোমাদের মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের মতো ছাত্রছাত্রীদের পাশে আমরা আছি এবং যারা যোগ্য চাকরি হারিয়েছেন সদ্য সুপ্রিম কোর্টের রায়ে তাদের পাশে আছি। আজকের ভিডিওতে মূলত কয়েকটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। তোমরা অনেকেই লিখছো যে আমাদের রেজাল্টের কি হবে, আমরা কি কম নম্বর পাবো, আমাদের খাতা কি হচ্ছে, খাতা দেখাটা কিভাবে হচ্ছে। মানে বলতে চাইছো যে যারা সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় যাদের চাকরি হারালেন, সদ্য চাকরি হারালেন গতকাল, তাদের মধ্যেই অনেকেই মাধ্যমিকের খাতা দেখেছেন, অনেকেই উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, এখনো উচ্চ মাধ্যমিকের সব নম্বর জমা পড়েনি, মাধ্যমিকের সব নম্বর জমা পড়ে গেছে। অর্থাৎ যদি তাদের মধ্যে অনেক শিক্ষকই আছেন যারা মাধ্যমিকের খাতা দেখেছেন এবং তাদের ওই খাতাতে অর্থাৎ মাধ্যমিকের খাতা দেখেছে তাদের সিগনেচার আছে। তার মানে তারা যদি অবৈধ হয়, কার কথায়, সুপ্রিম কোর্টের কথায় যদি অযোগ্য হয়, তো অযোগ্য শিক্ষকদের দিয়ে খাতা দেখা এটা কি যোগ্য? তোমাদের মনে এমন একটা প্রশ্ন। তো আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের কথাটা পরে বলছি। মাধ্যমিকের খাতা দেখা শেষ, নম্বর জমা দেওয়াও শেষ, অর্থাৎ যে দুটো দফায় নম্বর জমা দেওয়ার কথা ছিল প্রধান পরীক্ষকের কাছে তা কিন্তু শেষ। প্রধান পরীক্ষকের কাজ এবার দেখা চলছে। দেখা কেন, অনেকেই জমা দিয়ে দিয়েছেন। তোমাদের এক্ষেত্রে একটা আশ্বস্ত করতে চাই যে এতে কোনো প্রভাব পড়বে না, কারণ তিনি তখন পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি বা এসএসসি এদের মাধ্যমে তারা নিয়োগ পেয়েছিলেন, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি করছিলেন, তারা খাতা দেখেছেন। এই নাম্বার বিতর্কের মধ্যে আসবে না। তাহলে অনেক কিছু বিতর্কের মধ্যে চলে আসে যখন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে মানে জেলে যেতে হয়েছিল, তার সিগনেচার মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সার্টিফিকেটে রয়েছে, রামানুজ গাঙ্গুলি মনে হচ্ছে এরকমের নামটা ছিল। তাহলে এক্ষেত্রে কোনো অসুবিধা হয় তোমাদের ভয়ের কোনো কারণ নেই, এইটুকু আশ্বস্ত মাধ্যমিকের ক্ষেত্রে। এরপর চলে আসি উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের যেগুলো পরের দিকের পরীক্ষা হয়েছে, অর্থাৎ 10-11 পরে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কিন্তু খাতা দেখা চলছে। এখন এই সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যারা অযোগ্য বলে বিবেচিত হলেন তারা কিন্তু খাতা অনেকেই দেখছেন। এখন এনারা কি করতে পারেন, যেহেতু কিছু শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি মধ্যশিক্ষা পর্ষদ, কিছু এসএসসি, কিছু ডিআই জেলার, তো তাদের সেই চিঠি অর্থাৎ যে তোমার চাকরিটা বাতিল হলো সেই চিঠি কিন্তু এখনো এসে পৌঁছায়নি, আজ পর্যন্ত পৌঁছায়নি। কারণ আমার স্কুলে একজন আছেন অশিক্ষক কর্মচারী, ভীষণ ভালো, ভীষণ দক্ষ, ভীষণ মানবিক, তো তাদের চিঠি কিন্তু এখনো এসে পৌঁছায়নি। এবার তাদের ক্ষেত্রে কি হতে পারে, তারা যদ্দূর খাতা দেখেছেন সেই পর্যন্ত দেখে পরে তিনি প্রধান পরীক্ষককে ফেরত দেবেন এবং বাকি খাতাগুলো অর্থাৎ যে অংশটুকু তিনি দেখতে পারলেন না এই সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বা অযোগ্য বলে বিবেচিত হওয়ার পরিপ্রেক্ষিতে, সেই খাতাগুলো তিনি অন্য শিক্ষক মহাশয়দেরকে অর্থাৎ স্থায়ী শিক্ষক মহাশয়দেরকে দিয়ে দেখিয়ে নিতে পারবেন। এক্ষেত্রেও প্রবলেম হওয়ার কথা নয়। হয়তো যে ডেটে রেজাল্ট বেরোনোর কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে যেতে পারে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলছি, মাধ্যমিকের ক্ষেত্রে
রেজাল্ট যে ডেটে বেরোনোর কথা ছিল সেই ডেটেই কিন্তু আসছে। তোমরা এসে জানবে যে প্রত্যেক জেলাতেই কিছু না কিছু শিক্ষক এদের চাকরি গেছে, শিক্ষক শিক্ষিকা। মুর্শিদাবাদ জেলা থেকে বিপুল সংখ্যক 3200, তার মধ্যে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলের 67 জন টিচার ছিলেন। তাদের মধ্যে 33 বা 36, দুটো ব্যাপার দুরকম দেখলাম, এতজনের চাকরি বাতিল। 8 থেকে 10,000 স্টুডেন্ট, ভাবা যাচ্ছে যে স্কুলটা চলবে কি করে। ভগবানগোলা উচ্চ বিদ্যালয়, যারা আমার ভিউয়ার্স, যারা দেখছো, তোমার স্কুলে কোনো এরকম তাদের কি অবস্থা হয়েছে, আমি যে স্কুলের নামগুলো বলছি সেই স্কুলের কোনো স্টুডেন্ট আছো কি না? ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ে টোটাল টিচার্স 56, চাকরি হারিয়েছেন 21 জন। তার মানে কোথাও অর্ধেকের মতো শিক্ষক চাকরি হারিয়েছেন। বেলডাঙ্গা কুমারপুর বিএনএম হাই স্কুল, সেখানে 35 জনের মধ্যে 13 জনের চাকরি গেছে। রানীগঞ্জ বাসন্তী দেবী গোয়েঙ্কা বিদ্যা মন্দির, সেখানে 27 জন ম্যাডামের মধ্যে চাকরি গেছে 12 জনের। তো এই এত কম সংখ্যক টিচার দিয়ে কি করে স্কুল পরিচালনা হবে? এখন ইউনিট টেস্ট চলছে বা সামেটিভ টেস্ট চলছে, যে প্রত্যেকটি রুমে গার্ড দেওয়ার মাস্টারমশাই থাকবে কিনা, সেই খাতাগুলোকে দেখবেন। তোমরা যে পরীক্ষা দেবে সেই খাতাগুলো, মানে যারা ক্লাস টেস্ট 5 to 10 পরীক্ষা দিচ্ছ, সেই খাতাগুলো দেখবে কে? কোনো জায়গায় কোনো স্কুলে দেখলাম যে সায়েন্সের টিচারেই থাকছে না, কোনো সাবজেক্টের একক টিচার, সেই খাতা দেখবে কে? জানি না ভবিষ্যতে কী হবে। তোমাদের সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে তোমাদের যখন ক্লাস 11-এ ভর্তি হবে, তুমি সেখানে কি সাবজেক্ট পাবে বলা খুব জটিল। কারণ যদি গেস্ট টিচার সেই স্কুল নিয়োগ করতে পারেন, দ্যাটস ওকে, কিন্তু তবুও সেই কোনো একজন পার্মানেন্ট টিচারকে লিখতে হবে যে আমি ওখানটায় আমি ক্লাসটা করি, আমি প্রজেক্ট নিই, আমি পরীক্ষা নিই, এসব বিষয়গুলো আছে। তো একটা বড় কালো দিন আজকের দিন বা গতকাল, এবং আগামী এই ধোঁয়াশা, কালো রঙের বিদঘুটে কালো রঙের এই ধোঁয়াশা কবে কাটবে জানি না। তোর সাথেই যেতে হবে এবং তোকে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদের অবলম্বন হতে হবে। আজকে সেই বাবাকে আমি কি উত্তর দেব? আমার বাবা গ্লুকোমা পেশেন্ট, একটা চোখে দেখতে পান না, ট্রিটমেন্ট, মায়ের ট্রিটমেন্ট, মা হার্টের পেশেন্ট। আমি কি করবো? আমি দিশে হারা। আমি কি করে 10 বছর আগে ফিরে যাবো যদি আপনারা বলে দেন? আমি 3 মাসের মধ্যে কিভাবে নিজেকে প্রিপেয়ার করে আমি বই করেছি আমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে, আমার সম্মান বাঁচাতে। আমি কি করে আমার পাড়ায় ফিরে গিয়ে শুনবো? মাধ্যমিক থেকে এমএড অব্দি সমস্ত কিছু আমি গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর থেকে বিএড করেছি, হেস্টিংস হাউস থেকে এমএড করেছি। এগুলো টাকা দিয়ে হয় না। আর এরকম কোনো মানসিকতা আমাদের মধ্যে ছিল না। আমরা অতি নিম্ন মধ্যবিত্ত করে, আমরা খুব আতঙ্কিত, শঙ্কিত এবং খুব কষ্ট পাচ্ছি এদের দেখে। আজকে শিশুটির, যা ঘরের ছোট্ট একটি বাচ্চা, সেই শিশুটির সে দুধ খেত, তার দুধ আনাটা বন্ধ হয়ে গেল। মা বাবার ওষুধ লাগে, প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, হার্টের ওষুধ তো বন্ধ করা যাবে না। এই পরিস্থিতিতে জানি না কি হবে। মানে আগামী দিন, এই যে কালকে সন্ধ্যাবেলায় চাকরি যাওয়ার পরে সেই শিক্ষক দম্পতি বা সেই শিক্ষক তার ফ্যামিলি নিয়ে বাজেটে বসেছে, আগামী দিনগুলো চলবে কি করে। লোনে ঘর আছে, লোনে গাড়ি আছে, অর্থাৎ বেতনের অর্ধেকাংশ চলে যেত ওতেই। তারপরে ইনকাম বিগ জিরো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তাদেরকে যেন শক্তি এবং সাহস দেন। তোমরা কি বলছো